আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এর থেকে 50টি এমসিকিউ। চলো শুরু করা যাক। আমাদের প্রথম এমসিকিউটা দেখো কি বলেছে, নিচের কোন জোড়াটি একটি প্রোটনের প্রকৃত আধান ও একটি ইলেকট্রনের প্রকৃত ভরকে সঠিকভাবে উপস্থাপন করে। প্রোটনের আধান কি হয় বলতো? +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের আধান 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। হ্যাঁ, এটা প্রথম অপশনের প্রোটনের আধানটা ঠিক আছে। দেখো এর ইলেকট্রনের ভরটা ঠিক আছে কিনা দেখো, 9.11 ইন্টু 10⁻28 কেজি। যেহেতু এটা কেজিতে আছে তাই ইলেকট্রনের ভরটা এখানে ঠিক নাই। দ্বিতীয় অপশনটা আমাদের চেক করতে হবে। দেখো এখানে নেগেটিভ দেওয়া আছে। প্রোটনের আধান অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। তাহলে দ্বিতীয় অপশনটা প্রথমেই আমাদের ভুল। তৃতীয় অপশনটা দেখো, প্রোটনের চার্জ কি দেওয়া আছে? +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, এটা ঠিক আছে। এবং দেখি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এটা ঠিক আছে। তাই আমাদের সঠিক অ্যান্সারটি হলো তোমার গ নম্বর। দেখি এখন দেখো দেখো নিচে কোন জোড়াটি প্রোটনের প্রকৃত আধান। দেখো এখানে প্রোটনের আধান কত দেওয়া আছে? প্রোটনের আধান 1.60 × 10⁻⁻19 কুলম্ব এবং প্রোটনের ভর দেওয়া আছে এখানে। ইলেকট্রনের আধান দেওয়া আছে আর এটা ইলেকট্রনের ভর। তাহলে আমাদের অ্যান্সার কি? গ নাম্বার। এখন আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। কি বলছে? একটি নিরপেক্ষ পরমাণুর ভর সংখ্যা 27। ভর সংখ্যা কি দেওয়া আছে? দেখো ভর সংখ্যা কত দেওয়া আছে? ভর সংখ্যা হলো ভর সংখ্যা 27 দেওয়া আছে এবং নিউক্লিয়াসে 14টি নিউট্রন রয়েছে। নিউটন বিদ্যমান। উক্ত পরমাণু ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? পারমাণবিক সংখ্যা। কি বলছে? পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। আমরা কি জানি? প্রোটন সংখ্যা ইকাল টু কি? দেখো এখানে পারমাণবিক সংখ্যা আমরা জানি, পারমাণবিক সংখ্যা ইকাল টু ভর সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা। ভর সংখ্যা কত? দেখো 27 না? ভর সংখ্যা কত দেওয়া ছিল? 27। আর নিউটন সংখ্যা কত? তোমার 14। তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? 13। এই যে দেখো, পারমাণবিক সংখ্যা ইকাল টু ভর সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা, ফলাফল কত? 13। এখন আমরা প্রোটন সংখ্যা বের করব। কোনো মৌলে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। দেখো এই প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 13 হবে। ইলেকট্রন সংখ্যা, দেখো ইলেকট্রন সংখ্যা কি হবে? ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যা সমান নিরপেক্ষ পরমাণুর জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। ইলেকট্রন সংখ্যা কি? ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান নিরপেক্ষ পরমাণুর জন্য। দেখো এই পরমাণুতে কিন্তু কোনো আধান বা চার্জ নেই। যে পরমাণুর কোনো আধান বা চার্জ নেই সেটাই হলো তোমার নিরপেক্ষ পরমাণু। তাই এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 13 হবে। ও নিউটন সংখ্যা সঠিক ক্রম নির্দেশ করে। দেখো এখানে অলরেডি নিউটন সংখ্যা দেওয়া আছে 14 না? তাই নিউটন সংখ্যা 14 কিন্তু অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। তাই নিউটন সংখ্যাও কী হবে? 14। দেখো কোনটা সঠিক হয়? প্রথমটা হবে কি? পারমাণবিক সংখ্যা 13, তারপরে প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13। তাই আমাদের উত্তরটি কী হবে? খ নাম্বার। এখন আমরা 3 নম্বর এমসিকিউ এ যাই। বোর পরমাণু মডেলের কোন বৈশিষ্ট্যটি রাদারফোর্ড মডেলের প্রধান ত্রুটি দূর করেছে? কি বলছে? বোর পরমাণু মডেলের কোন বৈশিষ্ট্যটি রাদারফোর্ড মডেলের প্রধান ত্রুটি দূর করেছে? কিন্তু ভাই নিউক্লিয়াস বিদ্যমান না, এটা হবে না। তারপর ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। হ্যাঁ, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং শক্তি বিকিরণ করে না। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং শক্তি বিকিরণ করে না। হ্যাঁ, এটা ঠিক আছে। খ নাম্বার ঠিক আছে। বারবার মুভ করার জন্য আমি দুঃখিত। আশা করি বিষয়টা নিয়ে তোমরা বিবেচনা করবে। দেখো পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা, এটা তো তোমার রাদারফোর্ড বলেছিল ঘোরের মধ্যে মতো নিরবচ্ছিন্নতা ঘোরে, এটা হবে না।
তাহলে কি রাদারফোর্ডের ত্রুটি কী ছিল, ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি হারাবে এবং কেন্দ্রে পড়ে যাবে। কিন্তু বোর এসে কি বললেন, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে কোনো শক্তি হারাবে না। দেখছো রাদারফোর্ডের মডেলে কোথায় বোর সমাধান করে দিছে। এখন আমরা 4 নম্বর এমসিকিউ যাব। রাদারফোর্ড 1911 সালে প্রস্তাবিত মডেলটিকে কোন নামে অভিহিত করা হয়েছে। রাদারফোর্ডের মডেলটিকে কিন্তু বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। দেখো, আলফা কণা বিচ্ছুরণ ও সৌর মডেল, হ্যাঁ ক নাম্বার সঠিক। সৌর ও নিউক্লিয়ার মডেল, হ্যাঁ এটাও সঠিক। শুধুমাত্র আলফা কণা বিচ্ছুরণ মডেল, হ্যাঁ এটাও সঠিক। আলফা কণা, সৌর ও নিউক্লিয়ার মডেল সবগুলো, হ্যাঁ। তাহলে উত্তর কি হবে, আমার উত্তর হবে হলো সবগুলো। দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে। দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কেন বলা হয়, কারণ এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে। কিসের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটা আবিষ্কৃত হয়েছে। হিলিয়াম 2+ নিউক্লিয়াসকে কিন্তু তোমার আলফা কণা বলে, হ্যাঁ। যখন রাদারফোর্ড এই মডেলটি প্রস্তাব করেন, এই মডেলটি হিলিয়াম 2+ কণা ইউজ করেছিল এই পরীক্ষায়, তাই এটাকে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মডেলও বলে। দেখো, নিউক্লিয়াস আবিষ্কারের কারণে একে নিউক্লিয়ার মডেলও বলে। বুঝতে পেরেছো কেন নিউক্লিয়ার মডেল বলা হয়, নিউক্লিয়াস আবিষ্কারের কারণে একে নিউক্লিয়ার মডেলও বলা হয়। আবার কি বলেছে এখানে, সৌর মডেল, সৌরজগতের সাথে মিল থাকায় একে সৌর মডেলও বলা হয়। বুঝতে পেরেছো, রাদারফোর্ড মডেলের সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল না, এই কারণে একে সৌর মডেলও বলা হয়। এখন আমরা এর নেক্সট এমসিকিউ এ যাব। নিচে কোন জোড়াটি মৌলিক কণিকা এবং তাদের আবিষ্কারকের নাম সঠিকভাবে নির্দেশ করে। আমরা কি জানি, ইলেকট্রন আবিষ্কার করেন হলো থমসন, প্রোটন আবিষ্কার রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। ক নাম্বারটা ঠিক আছে, ক নাম্বারটা ঠিক আছে। আমরা এটাকে মনে রাখতে পারি, ইট পরে নিচে, এটা দিয়ে মনে রাখতে পারি। ইতে ইলেকট্রন আবিষ্কার করেন কে, থমসন। ইলেকট্রন আবিষ্কার করেন কে, থমসন। পথে প্রোটন আবিষ্কার করেন কে, রাদারফোর্ড। নিতে নিউটন আবিষ্কার করেন কে, চ্যাডউইক। এখানে সহজ সমাধান দেওয়া হয়েছে, ইলেকট্রন আবিষ্কার করেন জেজে থমসন, প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড এবং নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে কি বলেছেন, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এবং নিলস বোর কত সালে তাদের বিখ্যাত পরমাণু মডেলগুলো প্রস্তাব করেন। রাদারফোর্ডের মডেল কত ছিল, 1911 সালে। তার 2 বছর পর বিজ্ঞানী বোর মডেল প্রস্তাব করেন না। দেখো, রাদারফোর্ড তার মডেল প্রদান করেন 1911 সালে, নিলস বোর তার মডেল প্রদান করেন 1913 সালে। উত্তর হবে তোমার খ নাম্বার। আন্তর্জাতিক একক পদ্ধতি এসআই ইউনিট প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ মান ও একক কোনটি। এইচ এর মান কোনটা হবে, 6.626 ইন্টু 10⁻34। দেখো, প্ল্যাঙ্কের ধ্রুবক কি, 6.626। প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34, এটা হলো মান। আর একক কি, একক হলো জুল সেকেন্ড, যেটিকে ভাঙলে পাওয়া যায় কেজি মিটার স্কোয়ার আর পার সেকেন্ড। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো, যে মনে রাখা একটা টিপসও দিয়ে দিছি, তোমরা আশা করি এটা সুন্দরভাবে পড়বে এবং এই মানটা তোমরা, এইচ এর মানটা তোমরা মুখস্থ রাখবে। এটা অনেক অঙ্ক করার সময় আমাদের প্রয়োজন হয়। বোর পরমাণু মডেল অনুসারে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের কণিক ভরবেগ নিচের কোনটি। কণিক ভরবেগ সমান, বোর মডেল অনুসারে আমরা কি জানি, কণিক ভরবেগ mv/NH/2π। তাহলে বোর মডেল অনুসারে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান কোন ইলেকট্রনের কণিক ভরবেগ হবে কোনটা, ক নাম্বারটা। দেখো, বোর ইলেকট্রনের কণিক ভরবেগ হলো h/2π এর পূর্ণ সংখ্যা গাণিতিক। এখানে n হলো কক্ষপথের সংখ্যা 1 2 3, তাই সমীকরণটি দ্বারা কি mv/NH/2π। এখন আমরা 9 নম্বর এমসিকিউটি সমাধান করব। বোর পরমাণু মডেল নিচের কোন 4টি পরমাণু ও আয়ন ক্ষেত্রে বর্ণালী সঠিক, দেখো বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। বোর মডেল একমাত্র বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। বোর মডেল একমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। দেখো, বোর মডেলের সীমাবদ্ধতা, এই মডেল কেবল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। যেমন হাইড্রোজেন যখন ইলেকট্রন একটি, হিলিয়াম প্লাস এর ইলেকট্রন দুটি থেকে একটি ইলেকট্রন চলে গেলে তাকে থেকে একটি ইলেকট্রন লিথিয়াম
বেরিলিয়াম সেম, এগুলো তোমরা রিডিং করে নিবে। তাহলে কি বোর পরমাণু মডেলের নিচে কোন চারটি পরমাণু আয়ন ক্ষেত্রে বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করা যায়? দেখো হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা। দুইটার ভিতর থেকে একটা চলে গিয়ে কি হলো? দেখো হিলিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কি হলো? হিলিয়াম প্লাস। এই হিলিয়াম প্লাস ইলেকট্রন আছে কয়টা? একটা। দেখো লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম কি করছে? তার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম 2 প্লাসে হয়েছে। লিথিয়াম 2 প্লাস হয়েছে। দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম চারটে ইলেকট্রনের ভিতর থেকে তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে বেরিলিয়াম 3 প্লাস হয়েছে। এখানে সবগুলোতে ইলেকট্রন আছে কয়টি? একটি। তাই বোর পরমাণু মডেল অনুসারে ক নম্বর অপশনগুলো সবগুলো ব্যাখ্যা করতে পারে। দেখো 2 নম্বর ঘ নাম্বারটাতে দেখো এখানে হিলিয়ামের ইলেকট্রন দুইটা, লিথিয়ামের ইলেকট্রন তিনটা এবং বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা? চারটা। এখানে যেহেতু সবগুলোতে একটা করে ইলেকট্রন নাই, মানে শুধু হাইড্রোজেনের মাত্র একটা ইলেকট্রন, তাই হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হলেও হিলিয়ামের দুইটা একের অধিক, লিথিয়ামের তিনটা একের অধিক, বেরিলিয়ামের তিনটা একের অধিক, তাই এখানে তোমার বোর পরমাণু মডেল থেকে বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। দেখো হিলিয়ামের এখানে তোমার কোনো ইলেকট্রন নাই, হাইড্রোজেনের এখানে কোনো ইলেকট্রন নাই, লিথিয়ামের এটাতে কোনো ইলেকট্রন নাই, বেরিলিয়ামের এখানে কোনো ইলেকট্রন নাই, তাই গ নাম্বারটাও সমাধান করা সম্ভব না। ঘ নাম্বারটা দেখো হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, মানে এটা ব্যাখ্যা করা সম্ভব বর্ণালী, কিন্তু হিলিয়াম মাইনাস। দেখো এখানে হিলিয়ামের ইলেকট্রন কয়টা? তিনটা, তাই এটা ব্যাখ্যা করা বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব নয়। লিথিয়ামের এখানে দেখো পাঁচটা, আগে ছিল তিনটা আর দুটি ইলেকট্রন গ্রহণ করলো, টোটাল পাঁচটা ইলেকট্রন, যা একের অধিক, এটাও ব্যাখ্যা করা সম্ভব না। বেরিলিয়াম 3 মাইনাস, আগে ছিল তোমার চারটে ইলেকট্রন আর তিনটে ইলেকট্রন কী করলো? গ্রহণ করলো, টোটাল ইলেকট্রন হলো কয়টা? সাতটা। সাতটা হওয়ার কারণে বেরিলিয়াম তোমার বেরিলিয়ামের 3 মাইনাস আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যাবে না, কারণ এখানে একের অধিক ইলেকট্রন আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। কোনো পরমাণু চতুর্থ প্রধান শক্তি স্তরে এন সেল এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? চতুর্থ শক্তি স্তর আমরা জানি কোনো শক্তি, দেখো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n²। তাহলে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কী হবে? এন এর জায়গায় কী হবে? 4 সমান কত? দেখো 2n² সমান 4 সমান 32। কোনো পরমাণুর চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা হবে তোমার 32। এখান থেকে 32 32 তোমার খ নাম্বারে আছে এবং গ নাম্বার আছে, তাই বাকি দুটো প্রথমে আমরা বাদ দিব। এবং এটি কোন সূত্রের মাধ্যমে হয়েছে? দেখো এই সূত্রটার মাধ্যমে হয়েছে না, তাই আমাদের এটা খ নাম্বারটা সঠিক। এখানে কি বলছে? পরমাণুর কোনো একটি প্রধান শক্তি স্তর এন এবং এটি নির্দিষ্ট শক্তি স্তর এল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সঠিক সূত্র যুগল কোনটি? প্রধান শক্তি স্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? দেখো প্রধান শক্তি স্তর প্রধান প্রধান শক্তি স্তর এন ইলেকট্রন সংখ্যা কত হয়? 2n² এবং উপশক্তি স্তর এল ইলেকট্রন সংখ্যা কী হবে? 12+1। উত্তর কী হবে? গ নাম্বার। নিচের কোন তথ্যটি আইসোটোপ বা স্থানিকগুলোর ক্ষেত্রে সঠিক নয়? এতে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আইসোটোপ, আইসো মানে কি? আইসো মানে হলো আইসো, এটা মানে হলো কি? সমান। এখানে দেখো টোপ আছে, লাস্টে প্রোটন আছে না, পথে প্রোটন, তাহলে কি আইসোটোপ প্রোটন সংখ্যা সমান। যদি আইসোটোন হতো তাহলে তোমার কি হতো? শেষে ন আছে মানে তোমার নিউটন সংখ্যা সমান হতো। আর যদি আইসো বার শেষে র আছে জন্য তোমার কি হতো? ভর সংখ্যা সমান হতো। এটা একটা টেকনিক, এভাবে তুমি আইসোটোপ আইসোবার সহজে মনে রাখতে পারো। দেখো প্রশ্নে কি বলছে? নিচের কোন তথ্যটি আইসোটোপ বা সমস্থানিক গুলোর ক্ষেত্রে সঠিক নয়? এতে পারমাণবিক সংখ্যা এবং একই কিন্তু ভর সংখ্যা কি হয়? ভিন্ন। হ্যাঁ, আইসোটোপে কি হয়? এতে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক। তোমার ক নম্বর অপশনটা ঠিক আছে। এদের রাসায়নিক ধর্ম অভিন্ন। হ্যাঁ, এটাও ঠিক আছে। এদের নিউটন সংখ্যা সর্বদা সমান থাকে। হ্যাঁ, এটা ভুল।
আর 4 নাম্বার দেখো এদের প্রোটন সংখ্যা সমান, হ্যাঁ এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউক্লিয়াসের ভিন্ন সংখ্যক নিউট্রন থাকে। তাহলে আমাদের কি বলছে, নিচের কোন তথ্যটি আইসোটোপ বা সমস্থানিকগুলোর ক্ষেত্রে, দেখো এখানে বলছে কিন্তু কোনটা সঠিক নয়, তাহলে সঠিক নয় কোনটা পেয়েছি আমরা, গ নাম্বারটা পেয়েছি। দেখো আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, এখানে গ নাম্বার বাদে বাকি সবগুলো সঠিক, এটাই বলেছে সঠিক উত্তর গ নাম্বার। হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ রয়েছে। দেখো এটা কি বলেছে, হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ শনাক্ত করা হলেও প্রকৃতিতে কয়টি স্থায়ী বা প্রকৃত আইসোটোপ পাওয়া যায়, প্রকৃতিতে কয়টা পাওয়া যায়, 3টে। দেখো এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, হাইড্রোজেনের 7টি আইসোটোপের মধ্যে কেবল 3টি প্রকৃতিতে পাওয়া যায়, পোটিয়াম, ডিউটেরিয়াম ও টিটিয়াম, এই 3টা কি করা যায়, প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলোকে গবেষণাগারে তৈরি হয়েছে। মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটি গাণিতিকভাবে সূত্র, মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সঠিক সূত্র কোনটি? দেখো প্রথম এই সূত্রটা এটা, এখানে প্রশ্নে হালকা একটু ত্রুটি আছে, এখানে পি এবং এম, কিউ এবং এন এগুলো দেওয়া হয়নি, এটার জন্য আমি দুঃখিত। আমরা নেক্সট প্রশ্নটির দিকে এগিয়ে যাই। একটি মৌলের দুটি আইসোটোপের ভর সংখ্যা যথাক্রমে এক্স এবং ওয়াই, দুটি আইসোটোপের ভর কি বলছে, এক্স এবং ওয়াই, প্রথমটা এক্স হলে দ্বিতীয়টা কি হবে, ওয়াই। প্রকৃতিতে এদের প্রাপ্যতা অনুপাত কত, 3:1। 3:1 মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আমরা এটা কী বলবো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর কী করবো, এটা 3+1, 3+1, এই দেখো এখানে 3 প্রথমে না, এখানে 3-র সাথে প্রথমে এক্স না, তাই এখানে কী করবো, এক্স গুণ দিয়ে দিব, আর এখানে 1-এর সাথে কী ছিল, ওয়াই, গুণন ওয়াই। আমরা এটাকে লিখতে পারি 4 3x + ওয়াই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা এই সহজ সমাধানটা পড়ে নিজেরা একটু পড়বে মনোযোগ দিয়ে। এখন আমরা 16 নম্বর এমসিকিউ এ যাব। নিচের কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেলের গাণিতিক সমীকরণগুলো প্রয়োগ করা সম্ভব নয়? নিচের কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেলের গাণিতিক সমীকরণগুলো প্রয়োগ করা সম্ভব নয়? দেখো বোর পরমাণু মডেল কেবল 1 ইলেকট্রন থাকলে কাজ করে। দেখো বোর পরমাণু মডেলটা কি, বোর পরমাণু মডেল কেবল একটা ইলেকট্রন থাকলে কাজ করে। দেখো যে হিলিয়াম প্লাস ইলেকট্রন কয়টা, একটা। লিথিয়াম 2+ ইলেকট্রন কয়টা, একটা। হাইড্রোজেন ইলেকট্রন কয়টা, একটা। কিন্তু লিথিয়াম প্লাস ইলেকট্রন কয়টা, লিথিয়াম প্লাসে হলো তোমার ইলেকট্রন 2টা, কিন্তু বোর মডেল কাজ করে কয়টা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য, তাই এটা কি হবে না, লিথিয়াম প্লাস বোর মডেলের জন্য এটা কাজ করবে না। লিথিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যা দেখো 2, তাই এখানে একটি খাটবে না। উত্তর ঘ নাম্বার। কার্বন ডাইঅক্সাইড অণুতে মোট কতটি নিউটন বিদ্যমান? দেখো কার্বনের ভর দেওয়া আছে এখানে কত, 12, এবং অক্সিজেনের ভর দেওয়া হচ্ছে কত, ভর সংখ্যা দেওয়া আছে 16। দেখো এখানে কার্বন আছে কয়টি, দেখো একটি কার্বনের নিউটন আছে, এখানে কার্বন আছে হলো তোমার একটি, অক্সিজেন আছে কয়টি, তোমার 2টি। কার্বনের নিউটন, একটি কার্বনের নিউটন কত, একটি কার্বনের হলো নিউটন হলো তোমার 6টি। আর 2টি অক্সিজেনের নিউটন কয়টি, 2টি অক্সিজেনের নিউটন হলো তোমার, একটা অক্সিজেনের নিউটন থাকে তোমার হলো 8টি, তাহলে 2টাতে কয়টা থাকবে, 16টি। তাহলে তোমার এখানে এই মধ্যে মোট নিউটন আছে কয়টি, দেখো কার্বনের জন্য নিউটন আছে 6টি এবং অক্সিজেনের জন্য নিউটন আছে কয়টি, 16টি, তাহলে টোটাল নিউটন আছে কয়টি, 22টি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। মোট নিউটন হবে কি, এই যে মোট নিউটন হবে 6 + 16 = 22। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এখন আমরা 18 নম্বর প্রশ্নটি করব। ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে প্রকৃতিতে ক্লোরিন এবং 37, তো 35 ক্লোরিন এবং 37 ক্লোরিনের শতকরা 5 অনুপাত কত? এটাকে দেখো পরিতে ক্লোরিন এত এত, তোমাদের এটা বাড়ি হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি। আমি তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি, এখানে কত 35 ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর লিখে দিচ্ছে না, আর এখানে কত হবে, 100 হবে না। আমরা যদি এটার জন্য যদি ধরি তোমার x% পাওয়া যায়, এটা ধরলাম x%, তাহলে কি হবে, x হবে
তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করবে, হ্যাঁ, তোমাদের সমাধান করে দিচ্ছি না, দেখবে এটা বইয়ে সুন্দরভাবে অলরেডি সমাধান করে দেওয়া আছে। আর দেখো নিচের কোনটি পটাশিয়াম 19 সঠিক উপস্থিতিস্থ ইলেকট্রন বিন্যাস। দেখো আমাদের আহ্বানীয়টি সবসময় মনে রাখতে হবে। এখানে তোমার ঘ নাম্বারটা দেখো, খ নাম্বারটা হলো সঠিক ইলেকট্রন বিন্যাস আহ্বানীতি অনুযায়ী। তোমরা আহ্বানীতিটি সুন্দরভাবে বুঝবে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আহ্বানীতির উপর একটা ক্লাস নিব। দেখো কপার 29-এর ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনের 3D এবং 4s অরবিটাল ইলেকট্রন সংখ্যা যথাক্রমে কত? আমরা কি জানি 3D9 এটা হতে পারে না কোনো নিরপেক্ষ পরমাণুতে, এবং আমরা কি জানি D9 হতে পারে না কোনো নিরপেক্ষ পরমাণুতে, এবং D4 হতে পারে না কোনো নিরপেক্ষ পরমাণুতে। যখন স্বাভাবিকভাবে যখন D9 আসবে তখন তার সামনে যে S অরবিটাল থাকবে ওই অরবিটালের দুইটা ইলেকট্রনের ভিতর থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে যদি দুইটা থাকে এখানে যদি 9 হবে স্বাভাবিক মতে। স্বাভাবিকভাবে যখন এখানে S2D9 তখন কি হবে, D9 তো হতে পারে না, তখন কি হবে S2 থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি হবে D10। এখানেও সেমভাবে যখন S2D5 হবে D4 হবে তখন কি করবে, D4 তো হতে পারে না, তাই একটা ইলেকট্রন কি করবে এস থেকে টেনে নিয়ে হবে D5, আর এখানে কি হবে S1। এটা হলো তোমার সুস্থিতিতা অর্জন করার জন্য। কোনো পরমাণুর অরবিটালে যখন অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকে তখন ওই পরমাণু সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। এই স্থিতিশীলতার জন্য D9 এবং D4 হতে পারে না। স্বাভাবিক নিয়মে বিন্যাস হওয়ার কথা ছিল, দেখো এই যে আমি এখানে লিখে দিছি এত, কিন্তু ডি অরবিটাল পূর্ণ D10 অবস্থায় বেশি স্থিতিশীল। দেখো এটাই কিন্তু বললাম অবস্থায় বেশি স্থিতিশীল, তাই 4s থেকে একটি ইলেকট্রন 3Dতে চলে যায়। 4s থেকে একটি ইলেকট্রন 3D চলে যায়, সঠিক বিন্যাস এত হতে উত্তর হবে তোমার কি নাম্বার, গ নাম্বার। এখন আমরা 21 নাম্বার দেখো 15 নম্বর প্রশ্নটি আমি আবার দিয়েছি, তোমরা এটা দেখতে পারো। আমরা অনেকগুলো বেসিক অঙ্ক করেছি, এখন আমরা কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন হিসেবে এসেছিল। নিচে কোন অরবিটাল অসম্ভব? তোমার 1 সম্ভব, কিন্তু তোমার এখানে কিন্তু 2p সম্ভব না, 2p সম্ভব। দেখো 1p কিন্তু সম্ভব না, আর তারপর তোমার 2d সম্ভব না, 3f সম্ভব না। বুঝতে পেরেছো, এগুলো কি হয় না, এগুলো হলো তোমার সম্ভব হয় না। নিচে কোন অরবিটাল অসম্ভব? 2s তো সম্ভব, 2p সম্ভব, 3f এটা কিন্তু সম্ভব না। এটাই বলছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 থেকে n - n, তো SPDF। তোমরা এটা পড়ে নিবে নিজেরা। সবসময় দেখো যে আশা করি এই যে এটা একটু হালকা মুখস্থ রাখবে। এখন যেহেতু তোমরা নবম দশম শ্রেণী বিষয়টা চাইলে তোমরা ইউটিউব থেকে ক্লাস করে নিতে পারো। এটা নিয়ে আমি ইনশাল্লাহ যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস নিব তখন এটা বিস্তারিত আলোচনা করে দিব। কপার 29 এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? দেখো আমি কিছুক্ষণ আগেই এটার সমাধান করে দিয়েছি। প্রথমে কি এটা কি তোমার কপার, কপারের শেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস কি হয় 4s। কপার ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল কি শেষের জন্য 4s 3d9, কিন্তু দেখো কপারের তো ডি তো তোমার 9 নিতে পারে না, ডি হবে তোমার 10, আর এখান থেকে কি হবে এস থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে কি হবে 4s 3d। দেখো কপার ইলেকট্রন বিন্যাস কী হবে, দেখো আর্গনেটটা প্রথমে সম্পূর্ণ করলাম, এখানে 3d9, তাই এটা হবে না। এটা দেখো হ্যাঁ খ নাম্বারটা হবে। গ নাম্বারটা দেখো এখানে কি হয়, এখানে ইলেকট্রন হয়ে যায় কত 30টা, কিন্তু তোমার কপার ইলেকট্রন আছে কয়টা 29টা। আর ঘ নাম্বারটা দেখো এখানে ইলেকট্রন হয়ে যায় তোমার কয়টা 28টা, এটাও হবে না। এ দেখো D10 বা অর্ধপূর্ণ D5 অরবিটাল বেশি স্থিতিশীল। স্থিতিশীলতার জন্য এরা কি করে S2 থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে D10 এবং D5 পূর্ণ করে। স্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে একটি ইলেকট্রন 3Dতে চলে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এখন আমরা আর একটা প্রশ্ন আলোচনা করব। এটা তোমার বুয়েট ভর্তি পরীক্ষা 10-11 সালে এসেছিল। বোর মডেলের তৃতীয় কক্ষপথে ইলেকট্রনিক কণিক ভরবেগ কত? আমরা জানি ইলেকট্রনিক কণিক ভরবেগ হলো তোমার এমভিআর ইকাল টু এনএইচ ভাগ 2 পাই। এখানে তোমার কি বলে দিছে? তৃতীয় কক্ষপথ। তাহলে এন এর জায়গায় কি হবে? এন এর জায়গায় হবে হলো তোমার তৃতীয়, তাহলে 3h ভাগ 2 পাই, 3h ভাগ 2 পাই। এখন যদি তুমি 3কে 2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে? 1.5h ভাগ পাই। তাহলে তোমার সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হবে তোমার খ নাম্বার। সঠিক অ্যান্সার খ নাম্বার। দেখো এখানে সূত্রটা লিখে দিছি, হিসাব সঠিক উত্তর। হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? দেখো এন স্কোয়ার, এই সূত্রটা অনুযায়ী এই সূত্রটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা তোমার নবম দশম শ্রেণীতে নাই, এটা জানার আপাতত প্রয়োজন নাই। দেখো শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেখায় কোনটি? শিখা পরীক্ষায় তোমার সোডিয়াম, এটা মুখস্থ বিদ্যা। সোডিয়াম এর ইলেকট্রন উদ্দীপ্ত হয়ে ফিরে আসার সময় হলুদ বর্ণ বিকিরণ করে, তাহলে কি এটা সোডিয়াম। দেখো কি পরীক্ষায়? শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেখায় কে? সোডিয়াম। এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও এসেছিল। প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 4 হলে মোট অরবিটাল সংখ্যা কত? দেখো কি বলছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে মোট অরবিটাল সংখ্যা কত হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে মোট অরবিটাল সংখ্যা তোমার কি হবে? 4 হবে। দেখো না 4 না, তোমার এখানে কি হবে? 16 হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n হলে তোমার মোট অরবিটাল সংখ্যা কি হবে? n স্কোয়ার। মানে এখানে তোমার অরবিটাল সংখ্যা হবে তোমার 16টি এবং মোট ইলেকট্রন হবে হলো তোমার 32টি। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n ইকুয়াল টু 4 হয় তাহলে অরবিটাল হবে কয়টি? অরবিটাল হবে n স্কোয়ার ইকুয়াল টু কত? 16। আর মোট ইলেকট্রন সংখ্যা হবে কয়টি? 2n স্কোয়ার সমান কত? 32টি। n স্কোয়ার হলো তোমার মোট অরবিটাল সংখ্যা আর 2n স্কোয়ার হলো তোমার মোট ইলেকট্রন সংখ্যা। এই দুইটা জিনিস তোমরা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বুয়েট ভর্তি পরীক্ষার আরেকটা প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেটা তোমার 8-9 সালে এসেছিল। নিচের কোনটির আয়তন সবচেয়ে বড়? দেখো এগুলো সব সময় ইলেকট্রনিক। দেখো অক্সিজেনের পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা? অক্সিজেন পরমাণুতে এখানে দেখো অক্সিজেন 2 মাইনাস, এখানে ইলেকট্রন 10টা, ফ্লোরিন 1 মাইনাস, এখানে ইলেকট্রন একটা, সোডিয়াম প্লাস, এখানে ইলেকট্রন 10টা, এখানে ইলেকট্রনও 10টা, এখানে ইলেকট্রন কয়টা? 10টা। ওরা অক্সিজেন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 2টা। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে একটা। সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করছে একটা। কি সোডিয়াম ইলেকট্রন কি করছে? সোডিয়াম ইলেকট্রন হলো ত্যাগ করছে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন কি করছে? 2টা। দেখো এগুলো সব সময় ইলেকট্রনিক বা 10টি ইলেকট্রন রয়েছে। যার প্রোটন সংখ্যা সবচেয়ে কম অক্সিজেন, তার নিউক্লিয়াসে আকর্ষণ কম বলে আয়তন বড়। দেখো এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা সবচেয়ে কম না, তাই অক্সিজেনের কি হবে? আয়তন বড় হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা বুয়েট ভর্তি পরীক্ষা 7-8 সালে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন কয়টি আছে? দেখো ক্রোমিয়ামের জন্য প্রথমে এখানে এটা মানে হলো তোমার আর্গন ইলেকট্রন বিন্যাস করছে। আর D5 4s1, D5 কয়টা ঘর? কয়টা D5 এর জন্য? দেখো তো ডির জন্য ঘর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তিনটা, চারটা, পাঁচটা। ডিতে একটা ইলেকট্রন গেছে, এটাতে একটা ইলেকট্রন, এটাতে একটা ইলেকট্রন, এটাতে একটা ইলেকট্রন, এটাতে একটা ইলেকট্রন। আর দেখো এস এর জন্য কত? এটা হলো তোমার 3D5। আর না, এটা ভুল হচ্ছে। হ্যাঁ, ক্রোমিয়াম তোমার অলরেডি 3টি ইলেকট্রন ছেড়ে দিছে। ক্রোমিয়াম কি করছে? 3টি ইলেকট্রন ছেড়েছে। আগে ছিল 24টি ইলেকট্রন, এখন তোমার ইলেকট্রন আছে কয়টা? ক্রোমিয়াম ক্রোমিয়াম 3+এ তোমার ইলেকট্রন আছে হলো তোমার 24টার ভিতরে 3টা ছেড়ে দিছে। ইলেকট্রন আছে তোমার কয়টা? 21টা। দেখো এই 3টি ইলেকট্রন গেলে 3D3, 3D3, 4s1 থেকে একটা ইলেকট্রন গেছে, আর 3D2 থেকে তোমার 2টি ইলেকট্রন চলে গেছে। ডি অরবিটালের 3টি ঘরে একটি করে মোট 3টি বিদ্যুৎ ইলেকট্রন আছে। আগে তোমার ডি অরবিটালটা কি ছিল? এরকমভাবে 5টা অরবিটাল, 5টা পূর্ণ ছিল, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, আর এখান থেকে কি হচ্ছে? একটা ইলেকট্রন চলে গেছে। আর তোমার যে এখানে যে 4s একটা ইলেকট্রন ছিল, এটাও চলে গেছে। এখন দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এইভাবে তোমার উত্তর কি হবে? উত্তর হবে খ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিচের কোন জোড়টি আইসোবার?
আইসোবার মানে কি, যাদের তোমার আমি তোমাকে আগে যখন আইসোটোপ পড়িয়েছিলাম তখন বলেছিলাম আইসো মানে কি, আইসো মানে হলো সমান, আর টোপ শেষে পো আছে মানে কি প্রোটন। আইসোবার এখানে দেখো শেষে র আছে না, এখানে ব আছে না, বার থেকে ভর, আইসোবার মানে ভর সংখ্যা সমান। আর আইসো টোন, আইসো মানে সমান টোন শেষে ন আছে না, তাই কি নিউটন সংখ্যা সমান। কিন্তু এখানে কি চেয়েছে, নিচের কোন জোড়াটির আইসোটোপ, আমাদের কি দেখতে হবে ভর সংখ্যা সমান আছে কিনা। দেখো কার্বন 14 এখানে ভর সংখ্যা, এটা কি ভর সংখ্যা সমান, তাই এটা হবে আইসোবার। এখানে কার্বনে 12 এখানে 13, তাই এটা আইসোবার না। এখানে নাইট্রোজেনের 14 এখানে নাইট্রোজেনের 15, এটা আইসোবার না। এখানে হাইড্রোজেন এবং এটা এটা হলো হাইড্রোজেন আর কি ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামে কিন্তু তোমার একটা নিউটন আছে, আর এই হাইড্রোজেনে কিন্তু কোনো নিউটন নাই। হাইড্রোজেনে এই হাইড্রোজেনের ভর হলো তোমার 1, আর ডিউটেরিয়ামের ভর কত 2। তাহলে কি এটাও তোমার আইসোবার নয়। তাহলে তোমার আইসোবার কোনটা, প্রথমটা। আইসোবার মানে যাদের ভর সংখ্যা উপরের সংখ্যা সমান, এদের দুটি ভরই সংখ্যা কি হয়, সমান হয়। আশা করি 9 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমি 10 নম্বর প্রশ্নটি আলোচনা করব। পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে। এখানে কি বলছে, পরমাণু চতুর্থ শক্তি স্তরে, পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে। চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে কতটি, যদি বলতো মোট ইলেকট্রন আছে কতটি, তাহলে তুমি কি করতা, 2n² করে দিতা। এখানে কত হতো, 2 × 4, এটা কত হতো, 16টি। যদি বলতো মোট উপশক্তি স্তর, এটা হলো কি মোট ইলেকট্রন সংখ্যার সূত্র, মোট উপশক্তি স্তরের সূত্র কি n²। কিন্তু এখানে বলছে কি পরমাণু চতুর্থ শক্তি স্তরে, কোন শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে। কেবলমাত্র চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে। যখন বলবে শুধু চতুর্থ শক্তি স্তর, তখন উপশক্তি স্তর সংখ্যা তোমার n এর সমান হয়, তখন উপশক্তি স্তর সংখ্যা তোমার কি হয়, n এর সমান হয়। তাহলে এখানে উত্তর হবে কি 4, এখানে উত্তর হবে কি তোমার 4। এখানে বলছে পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর আছে। যেহেতু এখানে নির্দিষ্ট করে শুধু চতুর্থ শক্তি স্তরের জন্য বলেছে, তাই তোমার উপশক্তি স্তর সংখ্যা তোমার এখানে শক্তি স্তর সংখ্যার সমান হবে। যদি বলতো মোট চতুর্থ শক্তি স্তর, পরমাণুর 4টি শক্তি স্তর রয়েছে যদি বলতো, এবং পরমাণুতে মোট কতটি উপশক্তি স্তর আছে, তখন কিন্তু তোমার মোট উপশক্তি স্তরের জন্য n² ব্যবহৃত হতো। বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো নিচের কোন মৌলটি শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। এটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আকার ছোট হয়, এদের ইলেকট্রন সহায়তা অনেক শক্তি লাগে, তাই এরা শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। দেখো বেরিলিয়াম, এটা এটা তোমরা মুখস্থ রাখবে। বেরিলিয়াম বাদে এরা সবাই শিক্ষা পরীক্ষায় কী করে, বর্ণ প্রদর্শন করে। অরবিটাল ইলেকট্রন প্রবেশের ক্রম কোনটি। আচ্ছা, আহ্বায়ক নীতি অনুযায়ী যার n+l এর মান কম, সেখানে কি করে ইলেকট্রন প্রবেশ প্রবেশ করে আগে। আহ্বায়ক নীতি অনুযায়ী যে অরবিটালে n+l এর মান কম, সেখানে আগে ইলেকট্রন যায়। দেখো 3D তে এল এর মান কত, 3D এর জন্য দেখো 3Dতে তোমার এন এর মান হলো তোমার 3, এল এর মান কত, এল এর মান হলো তোমার 2, তাহলে এখানে কত শক্তি স্তর মোট 5। আর 4s এর জন্য, 4s এর জন্য তোমার শক্তি কত, 4s এর জন্য তোমার শক্তি 4, n+l এর মান এখানে 4s কত, এখানে হলো 4, আর এখানে কত শক্তি 5। অরবিটাল ইলেকট্রন প্রবেশে কোনটি কম, তাহলে আবার দেখো 4s এবং 3D, এখানে তোমার শক্তি হলো তোমার 4s এর শক্তি হলো তোমার 4, 3D এর জন্য শক্তি কত তোমার 5। তোমার এখানে দেখো 4s এর এটা তোমার সঠিক দেওয়া আছে, এটা কিন্তু ভুল। 5s এর 4 এটা কখনোই বড় হতে পারে না, তাই এটা কি ক নাম্বারটা ভুল। আর গ নাম্বারটা দেখো 4p, এখানে তোমার এন এর মান কত 4, আর পি এর মান কত 1, টোটাল কত 5। আর দেখো 3D এটাও কি 5। কিন্তু যখন n+l এর মান কি বলছে, যখন n+l এর মান কম, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আহ্বায়কের আরেকটা নীতি কি আছে, যদি n+l এর মান সমান হয়, n+l এর মান যদি সমান হয়, যার n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মানে তার শক্তি কম। দেখো গ নাম্বার 4p এবং 3D, এই দুইটা কি শক্তি কিন্তু মানে n+ এর মান সমান, কিন্তু এখানে দেখো 4 n এর মান বেশি, তাই এখানে 3D
তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মানে 3D এর শক্তি কম। 5s 4 এটাও সেম। দেখো তাহলে এখানে উত্তর হবে কি? উত্তর হবে খ নাম্বার। এখন আমরা আর একটা প্রশ্ন যাব। জাল টাকান শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? ইউবি রশ্মি। জাল টাকা শনাক্তকরণে ইউবি রশ্মি ব্যবহৃত হয়। অতিবেগুনি রশ্মি ইউবি রশ্মি ব্যবহার করে নোটের নিরাপত্তা সুতা ও ফসফরাস, এটা মুখস্থবিদ্যা, এটা মুখস্থ করে নিবে। নিচে কোনটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়? দেখো কপার আছে না, কপারে পারমাণবিক সংখ্যা 29 না, সে 3D10 হয়, আর তারপর কি হয় 4s হয় না, কিন্তু আসলে ইলেকট্রন যার কথা ছিল কত এরকম ভাবে না, 3D9 4s2 এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। এটা না হয়ে কি হয়? এটা হয়। এটাই বলছে কি নিচে কোনটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়? উত্তর খ নম্বর কপার। কপার এবং ক্রোমিয়াম। আশা করি এটা বুঝতে পেরেছো। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? কোবাল্ট। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত? উত্তর ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট আইসোটোপটি ব্যবহৃত হয়। ডি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে হলো তোমার 10টি, এসে থাকতে পারে 2টি, পিতে থাকতে পারে তোমার 6টি, ডিতে থাকতে পারে 10টি, এফে থাকতে পারে তোমার 14টি। তুমি এভাবে মনে রাখতে পারো, এস এর সাথে যদি 4 যোগ করো তাহলে পি হয় 6টি, পির সাথে যদি 4 যোগ করো তাহলে কয়টা? 10টি, 10এর সাথে 4 যোগ করলে 14টি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হলে কোন সদস্যের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? এটা কিন্তু তোমাদের আগে পড়িয়েছি। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে তোমার 2n², এবং তোমার অরবিটাল সংখ্যা হতে হবে কত? n²। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য হলো তোমার 380 থেকে 700 ন্যানোমিটার। এটা তোমরা মুখস্থ রাখবে, এটা সরাসরি মুখস্থ বিদ্যা। চিকিৎসা ক্ষেত্রে এমআরআই করার জন্য কোনটির প্রভাব কাজ করে? এটা তোমার ক নাম্বার হবে। কক্ষপথে কোনি ভরবেগ mvr = nh/2π, এটি কার প্রস্তাব? তোমরা বোর মডেলে এটা দেখতে পাইছো না, বোর মডেলে তোমরা দেখতে পাচ্ছ না mvr = nh/2π, এটা কার প্রস্তাব ছিল? এটা হলো তোমার বিজ্ঞানী বোরের প্রস্তাব ছিল। এখন আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব। নিচের কোন সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? ঢাকা ভার্সিটি 1819 সালে এসেছিল। দেখো এন এর মান সবসময় কি হবে? এল এর চেয়ে বড় হবে। দেখো এখানে n = 3, হ্যাঁ এটা সঠিক আছে। এটাতে n এর মান 4, l এর মান 0, এটা 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 সঠিক আছে। এটাতে দেখো n এর মান এবং l এর মান সমান, তাই এটা কি ভুল? উত্তর গ নাম্বার। উত্তর কি হবে? উত্তর হবে গ নাম্বার। দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান সবসময় n এর চেয়ে ছোট হয়, এটা তোমরা মনে রাখবে অবশ্যই। আর দেখো পলির বর্জনীতি অনুযায়ী কোন অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? পলির বর্জনীতি অনুযায়ী একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। পলির নীতি অনুযায়ী একটি অরবিটালে বিপরীতমুখী স্পিনের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। দেখো এস এর জন্য কয়টা ঘর? 2টা ঘর না? একটা, 2টা। দেখো তো পির জন্য একটা, 2টা, 3টা। এই ঘরে একটা যায়, প্রথমে একটা করে যায়, তারপর এই ঘরে আরেকটা যায়, এই ঘরে আরেকটা যায়, এই ঘরে আরেকটা যায়, এটাই বলছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবলোহিত আইআর রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত? এটা একদম মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করে রাখবে। শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায় কোনটি? দেখো আমরা অলরেডি এটা পড়েছি, কপার শিখা পরীক্ষায় লালচে। শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায় কোনটি? কপার শিখা পরীক্ষায় নীলচে সবুজ বা উজ্জ্বল হলুদ বর্ণের আর দেখায় কপার। ক্রোমিয়াম ইলেকট্রন বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকে? বহিস্থ ইলেকট্রন থাকে কয়টি? একটি। দেখো ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস এত, এর সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন 4s না, তো এটা এখানে থেকে পড়লে বুঝতে পারবে। আমি এগুলো আর সমাধান করে দিচ্ছি না, এখানে তোমার ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ইজিলি এগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।
তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।